রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শীতের এই সকালে তোমাদের সকলকেই স্বাগতম জানাই সমাজ বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে। আমি প্রভাষক গাজী মোহাম্মদ এনামুল হক, সরকারি ফুলতলা মহিলা কলেজ। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে প্রতি সপ্তাহে আমরা একটি করে ক্লাস তোমাদের জন্য উপস্থাপন করি প্রত্যেকটি সাবজেক্টে। সেই সুবাদে এই পর্যায়ে আমি সমাজ বিজ্ঞানের ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা রাখি সকলেই অনলাইনে রয়েছে। আমরা আজকে আলোচনা করব হচ্ছে সমাজ বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এটি হলো সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। বৈজ্ঞানিক মর্যাদা। তো বন্ধুরা, বিজ্ঞান কি? এটি আমরা ছোটবেলা থেকেই এই বিজ্ঞান কথাটি শুনে আসছো, তোমরা অবশ্যই জানো। তারপরেও যেহেতু আলোচনার মধ্যে আছি, সেই হিসাবে কিছুটা আলোচনা করতে হবে। বিজ্ঞান এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সায়েন্স। আর বিজ্ঞানের বাংলা যদি আমি একটু পার্ট ভাগ করি তাহলে হয় বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান, কোনো কিছু সম্পর্কে বিশেষ জ্ঞানটাকেই বলা হয় বিজ্ঞান। এই বিজ্ঞানটার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তো বৈশিষ্ট্যাবলীর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো বিজ্ঞান হলো যুক্তি নির্ভর। যুক্তি নির্ভর। তোমরা জানো অযৌক্তিক কোনো কিছুই কিন্তু বিজ্ঞান হতে পারে না। অর্থাৎ যার মধ্যে যৌক্তিকতা রয়েছে সেটাকেই আমরা বিজ্ঞান হিসাবে সাব্যস্ত করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে কার্যকারণ নির্ণয়। কার্যকারণ নির্ণয়। কার্যকারণ কি নিশ্চয়ই তোমরা জানো। আসলে একটি ঘটনা, একটি কাজ যদি করতে হয় তাহলে তার পূর্বে তার একটি কারণ থাকে। কোনো কারণ ছাড়া কিন্তু কার্য সংগঠিত হয় না। তো সেই হিসাবে যদি বিজ্ঞান হতে হয় তাহলে কার্যকারণ থাকতে হবে, এবং এই কার্যকারণ নির্ণায়কটা হচ্ছে বিজ্ঞানের অন্যতম একটি বৈশিষ্ট্য হিসাবে সাব্যস্ত করা যায়। তারপরে বিজ্ঞান হচ্ছে সুনির্দিষ্ট, একটা নির্দিষ্ট পন্থা, নির্দিষ্ট ওয়ে, একটা নির্দিষ্ট পথ এটা অবলম্বন করে চলে সবসময়। এটা হচ্ছে যাচাইযোগ্য। বিজ্ঞান যাচাইযোগ্য। অর্থাৎ কোনো কিছু যদি সৃষ্টি হয়, কোনো কিছু যদি তৈরি করা হয় তাহলে সেটাকে সুন্দরভাবে যাচাই বাছাই করা সম্ভব হয়ে থাকে। আর যদি যাচাই বাছাই করা সম্ভব না হয় সেটা কিন্তু বিজ্ঞান হয় না। তাহলে আমরা এখানে পয়েন্ট আকারে লিখতে পারি যে বিজ্ঞান হচ্ছে যাচাইযোগ্য। যাচাইযোগ্য। বিজ্ঞান যাচাইযোগ্য। আর আগে যে পয়েন্টটি বললাম সেটা হলো বিজ্ঞান হচ্ছে সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট। তারপরে এটা সংশোধনযোগ্য।
কোন একটা বস্তু হয়তো আমরা আবিষ্কার করছি, কোন একটা বিষয় হয়তো আমরা নির্ধারণ করছি, সেক্ষেত্রে সেটা যদি কোনো ভুল সমাধান দেয় তাহলে কিন্তু সেটা বিজ্ঞান হতে পারে না। ওই ভুল সমাধান যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমাকে সংশোধন করতে হবে, আর সংশোধনের মাধ্যমে যখন একটি সুন্দর সমাধান চলে আসবে তখন সেটা বিজ্ঞানে রূপান্তরিত হবে। তো এটি গেল আমরা জাস্ট, যদিও সমাজ বিজ্ঞান একেবারেই প্রকৃত পক্ষে বিজ্ঞান নয়, তো তারপরেও যেহেতু এটা যুক্তি নির্ভর আলোচনা করে সেই কারণেই এটাকে আমরা বিজ্ঞান বলে থাকি। একটা সমাজ সম্পর্কিত বিষয়ে যে যুক্তি নির্ভর আলোচনা করে সমাজ বিজ্ঞান, সেই জন্য আমরা এটাকে বিজ্ঞান হিসেবে সাব্যস্ত করতে পারি। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞান কি সেটা আমরা জানবো। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি কি হতে পারে? বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে যখন বিজ্ঞানসম্মত উপায়ে কোন সুনির্দিষ্ট ওয়েতে, সুনির্দিষ্ট পন্থায়, সুনির্দিষ্টভাবে কোনো কাজ সম্পাদন করা হয় সুচারুভাবে, তাহলে আমরা বলতে পারি যে সুচারুভাবে কোনো কাজ করবার পন্থাটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। সুচারুভাবে, নিখুঁতভাবে। আমি তোমাদেরকে একটু লিখে সহায়তা করি। নিখুঁত ভাবে কোনো কাজ সম্পাদনের ওয়ে বা পথ বা পন্থা কে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। সুচারুভাবে বা নিখুঁতভাবে বা অতি চমৎকারভাবে কোনো কাজ যদি সম্পাদনের যে পন্থা, সম্পাদনের যে পথ, সম্পাদনের যে ওয়ে, সম্পাদনের যে রাস্তা, সেটাকেই বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি। তো বন্ধুরা, এই বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে এটা বিশ্লেষণ ধর্মী। বৈজ্ঞানিক পদ্ধতি বিশ্লেষণ ধর্মী, অর্থাৎ এটাকে বিশ্লেষণ করা যায়, বিশ্লেষণ ধর্মী। বিশ্লেষণ ধর্মী এটাকে বিশ্লেষণ করা যায়। তারপরে বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে বস্তুনিষ্ঠ। বস্তুনিষ্ঠ এটা বস্তুনিষ্ঠ। তারপরে বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে তাত্ত্বিক। তারপরে পরবর্তী যে পয়েন্ট সেটা হলো এই বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে নিঃসন্দেহে একটা অভিজ্ঞতা ভিত্তিক ওয়ে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে অভিজ্ঞতা ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে অভিজ্ঞতা নির্ভর। অভিজ্ঞতা নির্ভর। তারপরে যদি কোনো কিছু আমরা আবিষ্কার করতে চাই
যদি কোনো কাজ করতে চাই, যদি কোনো পথে এগোতে চাই, সেক্ষেত্রে কিন্তু ধারাবাহিকতা থাকতে হয়। আর ধারাবাহিকতা না থাকলে সেটা বৈজ্ঞানিক মর্যাদা পায় না। তাহলে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে ধারাবাহিক। ধারাবাহিকতা থাকবে, এই বৈজ্ঞানিক পদ্ধতিতে ধারাবাহিকতা থাকবে। ধারাবাহিকতা না থাকলে তাহলে সেটা বৈজ্ঞানিক মর্যাদা পাবে না। তারপরে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে নিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে নিয়মতান্ত্রিকতা থাকতে হবে। নিয়মতান্ত্রিক 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 নিয়ম ছাড়া কিভাবে বিজ্ঞান হয়, এটা তো কখনো ভাবাই যায় না, কখনো কল্পনাই করা যায় না। কারণ যেটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা রয়েছে, সুনির্দিষ্ট পন্থায় এগোয়, তাহলে তার তো অবশ্যই নিয়মতান্ত্রিকতা থাকতে হবে। শুধু তাই নয়, এক্ষেত্রে একটা সমাধান আসতে হবে, অর্থাৎ এটা হলো প্রমাণ সাপেক্ষ। বৈজ্ঞানিক মর্যাদা তখনই পাবে যখন একটা কিছু প্রমাণিত হবে, মানে প্রমাণ সাপেক্ষ। প্রমাণ সাপেক্ষ। আরো একটি বিষয়, সেটা হলো ভবিষ্যৎবাণী করতে পারবে। বৈজ্ঞানিক পদ্ধতি যখন আমরা ফলো করব তখন তার একটা ভবিষ্যৎবাণী থাকতে হবে, অর্থাৎ কি হতে যাচ্ছে ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী থাকতে হবে। তো এই গেল আমাদের যে বৈজ্ঞানিক পদ্ধতি, এই বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা, তারপরে বৈজ্ঞানিক পদ্ধতির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। এই পর্যায়ে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বৈজ্ঞানিক পদ্ধতির স্তর, মানে কোন স্তরগুলো আমি অতিক্রম করলে, অতিক্রান্ত হলে ওইটাকে আমি বিজ্ঞান বলতে পারবো, বা বৈজ্ঞানিক পদ্ধতি এটা অবলম্বন করেই প্রমাণিত হয়েছে এটা বুঝতে পারবো। তাহলে এর কয়েকটি স্তর রয়েছে, সেই স্তরগুলো আমি একে একে তোমাদের সামনে আলোচনা করবার চেষ্টা করছি। প্রথমত যদি আমি এই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে কোনো কার্য সমাধান করতে চাই, সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, একটা সমস্যা নির্বাচন করতে হবে। সমস্যা নির্বাচন করতে হবে, এটা আবার কি? সমস্যা নির্বাচন করতে হবে মানে হচ্ছে আমি যে বিষয়ের উপর গবেষণা করব, যে কাজটি করব, তার একটি শিরোনাম থাকতে হবে। শিরোনাম যদি থাকে, আমি আমার সামনে কোন পরীক্ষা, যদি সমাজ বিজ্ঞান পরীক্ষা হয় তাহলে আমি সমাজ বিজ্ঞানের উপরে প্রস্তুতি নিব, তাহলে ওই সমাজ বিজ্ঞানটা হচ্ছে শিরোনাম। যেমন আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি হচ্ছে সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা, এটা হলো আজকের এই ক্লাসের শিরোনাম। ঠিক তেমনি ভাবে আমি যদি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে কোনো কার্য বা কোনো গবেষণা করতে চাই বা করতে মনস্থির করি, সেক্ষেত্রে আমাকে প্রথমেই শিরোনামটি মনস্থির করতে হবে। এই শিরোনামটিকেই বলা হচ্ছে সমস্যা নির্বাচন, অর্থাৎ তোমার শিরোনামটি নির্বাচন করা। তাহলে প্রথম যে স্তর সেটি হলো সমস্যা নির্বাচন।
সমস্যা নির্বাচন। সমস্যা নির্বাচনের পরে যে স্তরটি আসবে, একটি বৈজ্ঞানিক পদ্ধতি হইতে হলে সেক্ষেত্রে আমাকে এবার কাজে নেমে পড়তে হবে, ফিল্ড ওয়ার্কে নেমে পড়তে হবে। বা আমি যেমন আজকে আলোচনা করছি সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা, এই বিষয়ে আমাকে তথ্য সংগ্রহ বা গবেষণায় নেমে পড়তে হবে। তাহলে আমি এ পর্যায়ে যে পয়েন্টটি নির্ধারণ করতে পারি সেটি হলো পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ করা। পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ করা। পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা। আমি ছোট্ট একটি উদাহরণ দেই তোমাদেরকে। মনে করো আমরা এই সমস্যাটি নির্বাচন করলাম যে বাংলাদেশে হয়তো একটি গ্রামকে বা একটি মহল্লাকে বেছে নেওয়া হলো যে এই মহল্লার মধ্যে বা এই গ্রামের মধ্যে যারা যারা বসবাস করে, ম্যাচিউর যারা যারা বসবাস করে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যুবক হতে পারে, যুবতী হতে পারে, বৃদ্ধ হতে পারে, বৃদ্ধা হতে পারে, যাই হোক না কেন, আমি হয়তো একটা সাবজেক্ট নির্বাচন করে দিলাম, যে বলেছিলাম যে সমস্যা নির্বাচন। সাবজেক্টটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে বা যে গ্রামটিকে আমি নির্ধারণ করলাম তথ্য সংগ্রহের জন্য, এই গ্রামের মানুষেরা পরিবার পরিকল্পনা পদ্ধতি কতটুকু পছন্দ করে। আমি সমস্যাটি এইটাই নির্ধারণ করলাম। অর্থাৎ আমার যে শিরোনামটা ছিল, প্রথম যে শিরোনামটি ছিল, সেটি হয়তো আমি এইটা নির্ধারণ করলাম যে এই গ্রামের মধ্যে মানুষেরা পরিবার পরিকল্পনাকে কতটুকু সমর্থন করে। তারপরে দ্বিতীয় পয়েন্টে গিয়ে কিন্তু আমি দেখো যে পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ, মানে আমি যে মহল্লাটাকে সিলেকশন করলাম ওই মহল্লার মধ্যে আমি নেমে পড়ব, কাজে নেমে পড়ব এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। যাদেরকে বৃদ্ধ পাবো তাদের কাছে জিজ্ঞাসা করব যে আপনি এই পরিবার পরিকল্পনা পদ্ধতিটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা আপনি পছন্দ করেন কি করেন না, এই ব্যাপারে তাদেরকে প্রশ্ন করতে হবে। যারা যুবক আছে তাদেরকে প্রশ্ন করতে হবে, যারা যুবতী রয়েছে তাদেরকে প্রশ্ন করতে হবে, যারা নিউ জেনারেশন বা নতুন বিবাহিত তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তো জিজ্ঞাসা করলাম, এটা হচ্ছে পর্যবেক্ষণ এবং তাদের যে রিপোর্টটা রয়েছে ওই রিপোর্ট অনুযায়ী আমি আমার খাতায় নির্দিষ্ট স্থানে এটাকে লিপিবদ্ধ করব। এটা হচ্ছে পর্যবেক্ষণ করা এবং তথ্য কালেকশন করা। এরপরে আমি কি করব? তথ্যের শ্রেণীবিন্যাস। তথ্যের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস, তথ্যের শ্রেণীবিন্যাস মানে আমি এই ফিল্ডে নেমে যে তথ্যগুলো সংগ্রহ করে আমি আমার খাতায় নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করলাম, লিপিবদ্ধ করবার পর ওই তথ্যগুলোকে আমি শ্রেণীবিন্যাস করব, অর্থাৎ ছক আকারে এটাকে শ্রেণীবিন্যাস করব বয়স অনুসারে। যুবক যুবতী, তারপরে বৃদ্ধ বৃদ্ধা, নববিবাহিত, যারা ঠিক এরকম ছক এঁকে নিব। এঁকে নিয়ে কারা কেমন সমর্থন করেছে সেই ছকটি আমি এই ছকের মধ্যে লিখে নিব।
তো যখনই আমি লিখছি, তারপর এখানে যুবক যুবতী থাকলো, বৃদ্ধ শ্রেণী থাকলো, তো তাতে করে আমি আমার যে তথ্যগুলো রয়েছে সেগুলো লিপিবদ্ধ করলাম। লিপিবদ্ধ করার পর এবার কি করব, এবার হচ্ছে একটি কল্পনা প্রণয়ন করতে হবে আমাকে। বন্ধুরা, তোমরা এই বোর্ডে যে ছকটি রয়েছে, ছকে দেখো এখানে কিন্তু আমরা একটা কল্পনা করতে পারি। কি কল্পনা করতে পারি? আমি এই যে ডট 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 ফোঁটা ফোঁটা দেওয়া হয়েছে, অর্থাৎ মানে যুবক যুবতীরা কেমন সমর্থন করে আর বৃদ্ধ বৃদ্ধা যারা আছে তারা কেমন সমর্থন করে, তার একটি চিত্র এখানে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এই চিত্রটি দেখে কিন্তু আমি একটা কল্পনা প্রণয়ন করতে পারছি, অর্থাৎ কল্পনা করতে পারতেছি যে আসলে কি হতে যাচ্ছে। এখানে কল্পনা কিন্তু খুব সহজেই আমরা করতে পারছি। সেটা হলো এই যুবক শ্রেণীর যে ডট ডট রয়েছে, সংখ্যা রয়েছে, তাতে দেখা যায় যে যুবক শ্রেণীরাই বেশি সমর্থন করে হচ্ছে পরিবার পরিকল্পনা পদ্ধতিকে, আর বৃদ্ধ শ্রেণী যারা রয়েছে তারা পরিবার পরিকল্পনা পদ্ধতিকে খুব বেশি পছন্দ করে না। তাহলে এটা কি আমি একটা মনে মনে কল্পনা করলাম। এবার কল্পনা করার পর কি করব, সত্যতা যাচাই। মানে আমি এই যে কল্পনা করলাম, এখন এই চিত্রটি দেখে যে কল্পনা করলাম, এই কল্পনার মাধ্যমে আমার মনের মধ্যে যে একটি চিত্র ফুটে উঠেছে ওটার সত্যতা যাচাই করব, যে আসলে আমি যে চিন্তাটা করছি এটা কতটুকু সঠিক আর কতটুকু বেঠিক। এটা করার জন্য আমাকে কি করতে হবে, এবার গুনতে হবে। সত্যতা যাচাই, তাহলে আমাকে গুনতে হবে, সত্যতা যাচাই করবো যে আমি যে কল্পনাটা করলাম এটা সঠিক না বেঠিক। তাহলে গুনলাম, গুনে সত্যতা যাচাই করলাম। সত্যতা যাচাইয়ের পর আমাকে সর্বশেষ যে পয়েন্ট সেটি হলো একটা ভবিষ্যৎবাণী করতে হবে। মানে আমি চিত্র আঁকলাম, চিত্র দেখলাম, দেখে ওটাকে যাচাই বাছাই করলাম, করে আমি যে চিন্তা করেছিলাম সেটা সত্যতা যাচাই করলাম। যাচাই করবার পর একটা ভবিষ্যৎবাণী আমাকে করতে হবে। কি ভবিষ্যৎবাণী করব? ভবিষ্যৎবাণী করতে হবে যে ওই গ্রামের অধিকাংশ যুবক যুবতী পরিবার পরিকল্পনা পদ্ধতিকে সমর্থন করে। এই ডিসিশন দেওয়াটাই হচ্ছে ভবিষ্যৎবাণী। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের এই আলোচনা। এবং এই যে 6টি ধাপ, এই 6টি ধাপ যদি আমি অতিক্রম করি তাহলে কিন্তু সমাজ বিজ্ঞান বা কোনো গবেষণা বৈজ্ঞানিক মর্যাদা পেতে পারে। তো আমি দীর্ঘক্ষণ তোমাদের সামনে আলোচনা করলাম আজকের এই ক্লাস সম্পর্কে। আশা রাখি তোমরা আমার ক্লাস সুন্দর সুষ্ঠুভাবে অবলোকন করেছো এবং বুঝতে পেরেছো। এবং তোমরা বাড়িতে বই যাচাই বাছাই করবে, বই দেখবে, দেখার পর দেখবে যে ইনশাআল্লাহ তোমাদের কাছে সবকিছুই অত্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে। তো তোমরা বাড়িতে থেকে পড়ার টেবিলে বসে বিষয়গুলো অনুধাবন করবার চেষ্টা করো। সামাজিক দূরত্ব বজায় রেখো। এখন শীতের সময়, শরীর খারাপ হওয়ার একটি অন্যতম মৌসুম। এই মৌসুমে তুমি তোমার শরীরের যত্ন নিও, বাবা মায়ের যত্ন নিও। বাইরে যদি বেরোতেই হয় অবশ্যই তুমি মাস্ক পরিধান করে বেরোবে, তা না হলে কিন্তু বাইরে জরিমানার ব্যবস্থা করা হয়েছে। তোমরা অবশ্যই মাস্ক ছাড়া বাইরে বেরোবে না। তো আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রেখে আজকের এই অনলাইন লাইভ ক্লাস
আমি এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।